শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে চলতি সপ্তাহের ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি, এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো আসন্ন রমজানকে ঘিরে যে ভোগ্যপণ্যের আমদানি, সেই আমদানির খবর। রমজানকে সামনে রেখে ভোক্তা চাহিদা মেটাতে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। এ সময় সয়াবিন তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় আমরা জানি, এবং সেই বেশি পরিমাণে আমদানি করতে কিন্তু সেপ্টেম্বর-অক্টোবর মাসে এলসি খোলার হারও কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা একটু দেখে আসতে চাই যে 6টি পণ্যের কথা বলছিলাম, সেই 6টি ভোগ্যপণ্য আমদানির যে রমজান উপলক্ষে আমদানি বেড়েছে সেটি কত শতাংশ বেড়েছে সেটির একটি হিসাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি তারা এই পরিসংখ্যানটি দিয়েছে। সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা দেখছি 36% পর্যন্ত এই ভোগ্যপণ্য আমদানি বেড়েছে। পরবর্তীতে চিনি বেড়েছে 11%। আমরা জানি যে রমজান এলেই কিন্তু চিনির দাম বেড়ে যায়, কিংবা চিনির যে চাহিদা সেই চাহিদা বেড়ে যায়। সেই চাহিদাকে মাথায় রেখেই কিন্তু এই 11% পর্যন্ত বাড়ানো হয়েছে আমদানি। এবং পরবর্তীতে মসুর ডাল দেখছি আমরা অনেক বেশি পরিমাণ, অর্থাৎ 87% পর্যন্ত মসুর ডাল আমদানি বেড়েছে। এবং পরে দেখছি ছোলা রয়েছে, ছোলা 27% পর্যন্ত এই রমজান উপলক্ষে বেড়েছে। আমরা এই যে জিনিসগুলো দেখছি, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, এরপরে পরবর্তীতে খেজুর দেখতে পাচ্ছি আমরা 231% পর্যন্ত এই রমজান উপলক্ষে আমদানি বেড়েছে। এই যে 6টি পণ্য, 5 থেকে 6টি পণ্য আমরা দেখছি, সেগুলোর কিন্তু চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় রমজানে, এবং এই রমজান উপলক্ষেই কিন্তু এই আমদানি বাড়ানো হয়েছে। আমরা পরবর্তীতে একটু দেখতে চাই পরিসংখ্যান, গত বছরে কেমন আমদানি ছিল, চলতি বছরে কেমন আমদানি। এই পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি আমদানির পরিমাণ কিন্তু অনেকখানি বেড়েছে এই চলতি অর্থ বছরে। আমরা সয়াবিন তেল দিয়ে শুরু করতে চাই। 3,61,564 টন গত বছর রমজানে আমদানি করা হয়েছিল। চলতি বছর সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে 4,94,865 টন। সবচেয়ে বেশি আমরা দেখছি এই সয়াবিন তেলের চাহিদা থাকে, এবং সেই সয়াবিন তেলের আমদানিও কিন্তু সেই অনুপাতে বাড়ানো হয়েছে আমরা দেখছি। পরবর্তীতে আমরা দেখব চিনির চাহিদা কিন্তু বেশি থাকে, অর্থাৎ এই যে রমজান উপলক্ষে নানান ধরনের অনুষঙ্গ খাবারের যে বিষয়গুলো থাকে, তাতে কিন্তু চিনির পরিমাণ বেড়ে যায়, চাহিদাও বেড়ে যায়। সেটি আমরা দেখছি 2,64,446 টন গত রমজানে যেটি করা হয়েছিল আমদানি। এই রমজানের সামনে রেখে কিন্তু 2,92,572 টন চিনি আমদানি করা হয়েছে। পরবর্তীতে খেজুর দেখতে পাচ্ছি আমরা, গেলবার কিন্তু খুব কম সংখ্যক, অর্থাৎ 3,063 টন মাত্র খেজুর আমদানি করা হয়েছিল। এবছর কিন্তু সেটি অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা দেখছি 10,165 টন খেজুর আমদানি করা হচ্ছে। খেজুর অন্যতম একটি চাহিদার জায়গা থাকে। খেজুরকে ঘিরে কিন্তু রমজানে মানুষের ব্যাপক একটি চাহিদা থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার খেজুর অনেক বেশি আমদানি করা হচ্ছে। এবং পরবর্তীতে ডাল দেখতে পাচ্ছি আমরা 26,912 টন। এবছর সেটি করা হচ্ছে 50,355 টন। ছোলার কথা বলছিলাম, ছোলা একটি অন্যতম অনুষঙ্গ। রমজান উপলক্ষে কিন্তু ইফতারের ক্ষেত্রে সবার পছন্দের তালিকায় থাকে এই ছোলা। সেটি গত বছর আমরা দেখেছি আমদানি হয়েছিল 42,891 টন। চলতি যে রমজান আসতে যাচ্ছে আসন্ন, সেটিকে সামনে রেখে 54,516 টন ছোলা আমদানি করতে যাচ্ছে সরকার। এবং মোটর এরপরে আমরা দেখছি 41,815 টন। এবং বছর দেখছি আমরা 1,64,800 টন, যেটি অনেকখানি বেশি কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে 6টি পণ্যের কথা বলছিলাম, এই 6টি পণ্য কিন্তু রমজানে বেশি মানুষের আসলে চাহিদা থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে এই পণ্যগুলোর আমদানি বাড়ানো হয়েছে। এবার দেখতে চাই গার্মেন্টস খাতের খবর। চলতি অর্থবছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থবছরের তুলনায় $53 মিলিয়ন কম, বা শতাংশের হিসেবে সেটি 3%। আমরা জানি যে মার্কিন বাজারে রপ্তানি কমেছে বেশ কিছুদিন ধরেই, যেটি মার্কিন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে বাড়তি শুল্ক আরোপ করার পর থেকে আমরা দেখেছি যে এই পোশাক রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের
বাধা আসছে, সেই বাধার কারণেই আমরা দেখছি যে মার্কিন বাজারে রপ্তানি কমেছে। চলতি বছরের রপ্তানি এবং গত বছরের রপ্তানির আমরা একটি তুলনামূলক পরিসংখ্যান এখানে দেখাতে চাই। জুলাই 2024-25 অর্থ বছরে আমরা দেখছি কিন্তু 61,77,00,000 যে ছিল, সেটি কিন্তু জুলাই 2025-26 অর্থ বছরে সেটি আমরা দেখছি কিছুটা বেড়েছে। তবে আগস্ট 2024-25-এ যেই পরিমাণ ছিল 67 কোটি মার্কিন ডলার, সেটি কিন্তু 2025-26 অর্থ বছরে কিন্তু আমরা দেখছি 65 কোটিতে নেমে এসেছে। অর্থাৎ এই আপস অ্যান্ড ডাউন যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কখনো কম কখনো বেড়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে চাই সেপ্টেম্বর 2024-25-এ 56,37,00,000 মার্কিন ডলারের পণ্য সেখানে রপ্তানি হয়েছিল। কিন্তু সেপ্টেম্বর 2025-26 অর্থাৎ পরের অর্থ বছরে আমরা দেখছি সেটি কিন্তু কমে গেছে। এবং পরবর্তীতে অক্টোবর 2024-25 অর্থ বছর, অর্থাৎ আগের অর্থ বছরে যেই পরিমাণ ছিল 60,81,00,000, সেটিও কিন্তু কমেছে। আমরা দেখছি অক্টোবর 2025-26-এ এসে কিন্তু 57 কোটিতে নেমেছে। এবং বিজিএমইএ ইপিবির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই পোশাক রপ্তানির যে চিত্র, সেটি আমরা দেখাতে চেষ্টা করলাম। মার্কিন বাজারের তুলনায় মার্কিন বাজার সহ কিন্তু জার্মানি বা ফ্রান্স, এই সব দেশেও কিন্তু এই পোশাক রপ্তানির যে হার, সেটি কিন্তু কমেছে। যেটি বলছিলাম যে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কারোপ, সেই শুল্কারোপের কারণে কিন্তু কমেছে। আমরা একটু আরও কিছু তথ্য এখানে রয়েছে, সেটি দেখতে চাই। যুক্তরাষ্ট্র, জার্মানিতে কমেছে পোশাক রপ্তানির গতি। অর্থাৎ যেটি বলছিলাম যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, জার্মানি কিন্তু একটি বড় বাজার বাংলাদেশের জন্য, পোশাক রপ্তানির যে বাজার, সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে দুটো বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র এবং জার্মানি, সেখানে আমাদের পোশাক রপ্তানি কিন্তু অনেক কমেছে। জুলাই অক্টোবরে প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি 1.4%, এবং আগের অর্থ বছরে যেটি ছিল 9%, অর্থাৎ আমরা শতাংশের হিসাবে কিন্তু দেখছি অনেকটাই কিন্তু কমেছে, যেখানে 1.4 আর গত অর্থ বছরে যেটি 9% ছিল। এবং জার্মানিতে পোশাক রপ্তানি কমেছে 6.81%। এবং যে তথ্য আরেকটি আছে, মোট আয়ের 80% পোশাক খাত থেকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে রেভিনিউ কিংবা যে মোট আয় রিজার্ভের, সেটির কিন্তু বড় একটা অংশ এই পোশাক খাত থেকেই আসে, সেই পোশাক রপ্তানি করেই আসে। কিন্তু সেই পোশাক রপ্তানি কমে গেলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিঃসন্দেহে একটি বাধাপ্রাপ্ত হবে এবং অর্থনীতি একটি গতি কমে যাবে, এটি নিঃসন্দেহে বলা যায়। খেলাপি ঋণ অবলোপনের সময়সীমার নিয়ম তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শর্ত শিথিল করে এখন থেকে ঋণ অবলোপনের মাত্র 10 কার্যদিবস আগে ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের বিষয়টি জানাতে হবে। এর আগে এটি 30 দিন আগে নোটিশ দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। আমরা একটু দেখে নিতে চাই যে ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে যেটি নতুন করে শর্তারোপ অবলোপনের সময়সীমায় যে পরিবর্তন এনেছে, সেখানে কিছু তথ্য রয়েছে, আমরা একটু দেখে আসতে চাই। 2025 সালের জুন শেষে ব্যাংক ঋণ 20,44,396 কোটি টাকা ছিল, এবং সবশেষ খেলাপি ঋণের পরিমাণ এখানে দেখছি আমরা 6,67,000 কোটি টাকা। 2024 সালের জুনে খেলাপি ঋণ 2,11,391 কোটি টাকা। এক বছরে বেড়েছে 4,55,000 কোটি টাকারও বেশি আমরা দেখছি খেলাপি ঋণের পরিমাণ, এবং মোট ঋণের 33%ই খেলাপি ঋণ বলা হচ্ছে। নতুন শর্ত আর্থিক হিসাব বাস্তবসম্মত ও স্বচ্ছতা বাড়াবে। অর্থাৎ নতুন যে শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে করে বলা হচ্ছে যে এটি আর্থিক হিসাব বাস্তবসম্মত এবং স্বচ্ছ করবে বলে তারা ধারণা করছে। এ পর্যায়ে জেনে নেব সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। কোন বৈদেশিক মুদ্রা কত দামে বিক্রি হচ্ছে, কত দামে ক্রয় হচ্ছে, সেটি এক নজরে দেখব। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সপ্তাহ শেষে আমরা দেখছি কিছুটা বাড়া কমার যে বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। ডলার 122.50 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 122.59 টাকা, এবং ইউরোর ক্ষেত্রে দেখছি 141.31 ক্রয় মূল্য এবং বিক্রি হচ্ছে 141.46 টাকায়। পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি 159.93 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রি হচ্ছে 160.13 টাকায়। রুপির ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখছি না, অপরিবর্তিত রয়েছে 1.38 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই। ইউয়ানের ক্ষেত্রে 17.20 টাকা ক্রয় মূল্য এবং
17.22 টাকা কিন্তু বিক্রি হচ্ছে বিক্রয় মূল্য। বাংলাদেশ ব্যাংকের যে সূত্র, সেই সূত্রে আমরা এই সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও 3টি মুদ্রা এখানে রয়েছে। আমরা দেখছি ইয়েন 0.77 টাকা ক্রয় এবং 0.78 টাকা হচ্ছে বিক্রয়। অস্ট্রেলীয় ডলার 79.34 টাকায় ক্রয় মূল্য এবং 79.45 টাকা বিক্রি হচ্ছে। সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রে দেখছি 93.71 টাকা ক্রয় মূল্য, পক্ষান্তরে 93.81 টাকায় কিন্তু বিক্রয় হচ্ছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে 32 পয়েন্ট। লেনদেন হয়েছে 445.42 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 25 কোটি টাকারও বেশি। আমরা এক নজরে দেখে আসতে চাই সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের পরিমাণ কেমন ছিল। ডিএসইএক্স আমরা দেখছি 4,869 পয়েন্ট, এবং যেটি বলছিলাম যে পয়েন্ট কমেছে লেনদেনের সূচকের পরিমাণ, সেটি 32.36 পয়েন্ট আমরা দেখছি কমতির দিকে। এবং লেনদেনের কথা বলছিলাম 445.42 লাখ টাকা লেনদেন হয়েছে এবং 25 কোটি টাকা গত দিনের চেয়ে কিন্তু সেটি বেশি। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু দেখতে চাই। 104টি কোম্পানির দর বেড়েছে, 238টি কোম্পানির দর কমেছে এবং 29টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এ পর্যায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক বেড়েছে 0.70 পয়েন্ট। লেনদেন হয়েছে 7.38 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে কমেছে 2.38,01,000 টাকা। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানতে চাই একটু। আমরা বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি। সূচক ও লেনদেনের পরিমাণ সিএএসপিআই যেটি বলছিলাম 13,642 পয়েন্ট এবং পয়েন্ট কমেছে আমরা দেখছি 0.70 পয়েন্ট বেড়েছে, এটি বেড়েছে এবং লেনদেন 7,38,23,000 টাকা হয়েছে এবং লেনদেনের পরিমাণ আমরা দেখছি কমেছে 2,38,01,000 টাকা কমেছে। এবং দর পরিবর্তনের যে বিষয়গুলো সেটি একটু দেখতে চাই। 87টি কোম্পানির দর বেড়েছে, 65টি কোম্পানির দর কমেছে এবং 25টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচক বেড়েছে 166 পয়েন্ট। সপ্তাহ শেষে মূলধন বেড়েছে 7,000 কোটি টাকার বেশি। সপ্তাহ শেষের যে পুঁজিবাজারের চালচিত্র সেটি আমরা এক নজরে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি 16 নভেম্বর থেকে সপ্তাহ শুরু, অর্থাৎ রোববার থেকে আজকে বৃহস্পতিবার 16 থেকে 20 নভেম্বরের যে পুরো বিস্তারিত এখানে আমরা একটু দেখে আসতে চাই। 16 নভেম্বর ডিএসইএক্স সূচক ছিল 4,732 এবং সূচক পরিবর্তন আমরা দেখছি 29.46। লেনদেন হয়েছিল 298 কোটি 10 লাখ টাকা এবং সেদিন বাজার মূলধন ছিল 6,74,000 কোটি টাকা। এবং পরের দিন 17 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স সূচক কিন্তু বেড়েছে অনেকটাই, 4,774। সূচক পরিবর্তন 42.80, লেনদেন হয়েছে 348 কোটি 5 লাখ টাকা। বাজার মূলধন 6,78,000 কোটি টাকা। 18 নভেম্বরে আমরা দেখছি যে সূচক কিন্তু বেশি ছিল, মোটামুটি সূচকের পরিবর্তন 71.92 দেখতে পাচ্ছি। লেনদেনও বেড়েছে আমরা দেখতে পাচ্ছি 475 কোটি 53 লাখ এবং বাজার মূলধন 6,82,000। 19 নভেম্বর আমরা দেখছি 4,901 ডিএসইএক্স সূচক পরিবর্তন 54.49 এবং লেনদেন 420 কোটি 55 লাখ টাকা। অর্থাৎ এই দিন কিন্তু লেনদেন একটু কমেছে এবং বাজার মূলধন ছিল 6,85,000 কোটি টাকা। পরবর্তীতে আমরা দেখে নেব 20 নভেম্বর, অর্থাৎ আজকের যে সবশেষ লেনদেন সেটি 4,869, যেটি আমরা আগেও জানিয়েছি, আবারও দেখাচ্ছি এবং সূচক পরিবর্তনের হার কিন্তু এখানে কমেছে দেখছি আমরা 32.36। লেনদেনের পরিমাণ কিন্তু গত দিনের চেয়ে বেড়েছে, সেটি এখানে স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি 445 কোটি 42 লাখ টাকা এবং বাজার মূলধন 6,81,000 কোটি টাকা। অর্থাৎ গতদিন কিন্তু লেনদেন কম ছিল, আজকে লেনদেন বেড়েছে। গতদিন বাজার মূলধন বেশি ছিল, আজকে বাজার মূলধন কম। আমরা দেখতে পাচ্ছি 6,85,000 গতকাল ছিল, আজকে 6,81,000 দেখতে পাচ্ছি। হেমন্তের সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষক। ফসলি মাঠে চলছে আমন ধান কাটা ও মাড়াই। আবহাওয়া ভালো থাকায় এবছর ফলনও হয়েছে বেশ ভালো। সিরাজগঞ্জের কড্ডা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান। হেমন্তের সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কৃষকদের। মাঠে মাঠে চলছে ধান কাটা, মাড়াই ও ধান ঘরে তোলার উৎসব।
চলতি মৌসুমে সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলায় ৭৬,০১৫ হেক্টর জমিতে আমন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এবছর ৭৫,৮১০ হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন হয়েছে। এবং কৃষকরা যেটি বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি সার এবং বীজ সময় মতো তারা পাওয়ার কারণে এবছর আমন ধানের ফলন অনেক ভালো হয়েছে। কৃষকরা যেটি বলছেন যে এবছর সিরাজগঞ্জের ফসলি মাঠগুলোতে বৃধান ১০৩, হাইব্রিড ৬, স্বর্ণা ৫ এবং গুটি স্বর্ণা জাতের ধান কিন্তু এবার বেশি আবাদ হয়েছে। তবে আমি যে এলাকাটিতে রয়েছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ এলাকায়। এখানকার কৃষকরা কিন্তু বৃধান ১০৩ বেশি আবাদ করেছেন। তার কারণ হিসাবে তারা যেটি বলছেন যে এই ধানের আসলে উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি এই ধানের ফলন অনেক ভালো পেয়েছেন তারা। গত বছর চাষ করে তারা ১৬ থেকে ১৭ মণ পর্যন্ত তারা ধান পেয়েছেন এবং এবছর যারা ধান এই ১০৩ জাতের ধান যারা কর্তন করেছেন তারাও কিন্তু ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান তারা পেয়েছেন প্রতি বিঘা থেকে। এবং বাজার দর যেটি রয়েছে বর্তমানে শুকনো ধান ১,০০০ থেকে ১,২৫০ টাকা পর্যন্ত তারা মণ দরে বিক্রি করতে পারছেন এবং ভেজা যে ধান রয়েছে সেটি ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন। সেক্ষেত্রে আসলে কৃষকরা বলছেন যে বাজারে যে দাম রয়েছে সেই দাম অনুযায়ী তারা বিক্রি করলে এবার আসলে ভালো কিন্তু তারা আমন ধান চাষ করে লাভবান হবেন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলছেন যে এবছর ৭৫,৮১০ হেক্টর জমি থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের কিন্তু তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং এর বাজার মূল্যও কিন্তু প্রায় ১,০০০ কোটি টাকা। এবং তারা যেটি বলছেন যে কৃষকদের যাতে ন্যায্য মূল্য ধানের নিশ্চিত করা যায় সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো সিরাজগঞ্জের ধান কর্তন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, এই ছিল আজকের ভাগ শেষে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।